দৈনিক প্রথম আলো পত্রিকা আপনারা জানেন যে তাদের গত 15-16-20 বছরে তাদের অসংখ্য প্রপাগান্ডার শিকার হয়েছে অসংখ্য রাজনীতিবিদ। 1-11-এর সময় আপনারা জানেন যে এই প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম এরা দুইজন কিভাবে দুই নেত্রীর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তাদেরকে মাইনাস করবার জন্য তাদের নানান ধরনের প্রচেষ্টার অভাব ছিল না। একটা পর্যায়ে এসে স্বীকার করেছিল যে তারা গোয়েন্দা সংস্থার কাছ থেকে যা রিপোর্ট পেয়েছে সেগুলোর ভিত্তিতে তারা কাজ করেছে, অর্থাৎ কোনো ভেরিফিকেশনের তাদের প্রয়োজন হয়নি। মাহফুজ আনাম বলেছে। তো মাহফুজ আনামরা যেই কাজ করে গেছে তাদের স্যাঙ্গাতগুলো বা তাদের চার্লিগুলো বা তাদের চামচাগুলো ওই একই কাজই করছে এবং রিক্রুটও করছে বেছে বেছে ঠিক ওই টাইপের ছেলে পেলে। কেন বলছি এই কথা, সেটা হচ্ছে যে আজকে প্রথম আলো তাদের একটি সংবাদ প্রকাশ করেছে, সেটা হচ্ছে 12ই এপ্রিল আজকে সকাল 7:47 একটা রিপোর্ট করেছে কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন। আওয়ামী লীগের নেতারা কি বিলাসী জীবনযাপন করছে এই রিপোর্টটা তিনি কিসের ভিত্তিতে লিখেছেন, তিনি কি এগুলোকে ভেরিফাই করেছেন, তিনি কতটুকু জানেন, আদৌ জানেন কিনা, নাকি জাস্ট একটা ভেঞ্জেন্স, একটা ভেন্ডাট্টা, একটা রাগ, একটা ক্রোধ, এইটার উপরে বেস করে তিনি লিখেছেন, সেইটা জানবার জন্য এই রিপোর্টার, তার নাম হচ্ছে বাইজিদ আহমেদ। এই বাইজিদ আহমেদকে আমি ফোন দিয়েছিলাম এবং বাইজিদ আহমেদের সাথে আমার কথা হয়েছে। আমার মনে হয় যে এই আমি কি বলবো বা আমার বিশ্লেষণ সেটা শুনবার আগে সেই চাঞ্চল্যকর, আমি বলবো মানে ইন্টারেস্টিং একটা ফোন কনভারসেশন, সেটার বেশ চুম্বক অংশ আমরা একটু শুনে আসি। আমি নিশ্চিত যে আপনারা মজা পাবেন। চলুন আমরা সেই অংশটা শুনে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। বাইজিদ আহমেদ বলছেন? জি জি বলছি। বাইজিদ সাহেব, আমার নাম হচ্ছে নিঝুম মজুমদার। জি জি, আমার নাম হচ্ছে নিঝুম মজুমদার, আমি পেশাতে একজন আইনজীবী। জি জি ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ছিলাম তো ভালো, একটা রিপোর্ট করার পর তো বিপদে আছি ভাই। হ্যাঁ, আপনার রিপোর্টটা আমি দেখলাম, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই রিপোর্টটা যারা আপনাকে তথ্য দিচ্ছে, আপনি কি শিওর যে এই তথ্যটা ঠিক আছে? তথ্যগুলো মেইনটেইন করে করা যায় না, ওটা আমি বুঝতে পারছি, ওটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি নিশ্চিত হলেন কিভাবে? মানে আপনাকে তো ভেরিফাই করতে হয়েছে এগুলো, নাকি ভেরিফাই করেন না? হ্যাঁ, একাধিক জায়গায় ভেরিফাই করছি। আপনি তো আর আগেই বলতে পারবেন না যে আমি ভেরিফাই করছি কি করি নাই। কারণ হলো না, এই কারণে আপনাকে কথাটা এই কারণে বললাম বাইজিদ ভাই, সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে যাদেরকে নিয়ে রিপোর্ট করেছেন, আমি মোটামুটি বলা যায় যে 95%-এর বাসাতেই গেছি আমি কলকাতাতে। এখন আমি আছি ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে যারা আছেন তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সিচুয়েশনগুলো জানি আসলে। হ্যাঁ, যেমন আমি ব্যক্তিগতভাবে জানি যে আব্দুর রহমান ভাই অত্যন্ত অসুস্থ একজন অবস্থায় আছেন এবং এক রুমের মধ্যে দুটা মেয়ে নিয়ে থাকেন। এটা আমি নিজে, উনি ওই নাদল ভাইয়ের সাথে কথা বলছি, অনেক ভাইয়ের সাথেই কথা বলছি, কিন্তু রহমান ভাই এক রুমের মধ্যে দুটা অ্যাডাল্ট মেয়েকে নিয়ে আছে, এই অবস্থা, তাহলে তিনি কিভাবে বিলাসী জীবনযাপন করেন ভাই? তার সোর্স অফ ইনকাম কি ভাই? কার? উনার? ওখানে তো কিছু করেন না, কফি শপে কাজ করেন না। না, উনাকে কেন কাজ করতে হবে? উনার দুটা মেয়ে আছে না, তারা তো কাজ করেন। সেটাই তো বলছি। তাদের অনেকে, যেমন একজন মন্ত্রী আমাকে বললো, ভাই আমি তো খুব মানবতার জীবন যাপন করতেছি এই তো এই সপ্তাহে রিপোর্টটা দেওয়ার আগে। তো আমি বললাম যে, বলে যে আমার বিরুদ্ধে তো অনেক অপপ্রচার, আমার তো কোনো কিছুই নাই, আমি কোন রকমের একটা ফ্ল্যাট শুধু আমার নামে আছে গুলশানে, আর আমি তো খুবই মানে আমার নামে তো সব রিউমার, আমি অনেক টাকার মালিক, এটা সেটা। তো আমি বললাম, ভাই আপনি যেখানে আছেন এখানে কি করেন, কাজ টাজ কি করতেছেন? বলে না, কাজ করার সুযোগ নাই, আমি তো এমনিতেই আছি, কোন ভাবে নিজেকে সেভ করে আছি। তো আমি বললাম, কোনো কাজ করেন না, কোনো কফি শপ বা অন্য কোথাও কাজ টাজ করেন না? বলে না না না, করতে পারে। আমি বললাম, তাহলে আপনি চলেন কেমনে? আর প্রশ্নের আর কোনো উত্তর নাই। না, কিন্তু আপনাকেও তো আমি একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে, সে বললো যে আমি খুব মানবতার জীবন যাপন। না, কিন্তু আপনাকে তো আমি একটা প্রশ্ন করলাম, উত্তর তো আমি পাই নাই। সেটা হচ্ছে যে আব্দুর রহমান ভাইয়ের দুটা মেয়ে তো কাজ করে। কোনটা যেন? আব্দুর রহমান ভাইয়ের দুটা মেয়ে কাজ করে। হ্যাঁ, তো উনি কিভাবে বিলাসী জীবন যাপন করেন? আপনি
কি ওনার ঢাকার ইয়া জানেন, ওনার প্রপার্টি কোথায়, উনি কোথায় থাকতো? আমি আব্দুর রহমান ভাইয়ের গেছিলেন ঢাকার কোন বাসায়? প্রশ্নটা এটা না বাইজিদ ভাই, প্রশ্নটা এটা না। ওই যে শেরাটনের উল্টার দিকে যে ঢাকা শহরের সবচেয়ে অভিজাত যে টাওয়ারটা, সেটাই আপনি কোনোদিন গেছেন ভাই নিজুম ভাই? শোনেন, আমি একটা কথা আপনাকে বলি, উনি ঢাকাতে কোথায় থাকতেন, কি করতেন, সেটা কি আপনি আপনার রিপোর্টে এনে দেখাইতে পারছেন যে তিনি বাংলাদেশ থেকে টাকা আনছেন? আচ্ছা, না না ঠিক আছে, আপনি তো এখন আপনার কোয়ারিটা কি? আমি তো আর আপনার কাছে আমার কোয়ারিজের কাছে হচ্ছে যে আপনি তো, আমি তো একজন পাঠক, আপনার লেখাটা পাঠ করে আমি তো আসলে আমার অনেক প্রশ্ন আসছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি মিসগাইডেড হইছি। মানে আমি আপনার রিপোর্টটা পড়ে মিসগাইড হইছি, কারণ আমি ফার্স্ট হ্যান্ড নলেজ, আমি একজন ওথ নেওয়া লয়ার, ঠিক আছে? আমি অ্যাজ এ লয়ার হিসেবে আমার কাছে মনে হয় মানে মোটামুটি দুনিয়াদারি খারাপ বুঝি না। আমি নিজে উনাকে নিয়ে হসপিটালে গেছি কদিন আগে। তারপরে আপনি কামাল ভাইয়ের কথা, হ্যাঁ আমার সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, ওনার এনজিওগ্রাম হবে সেটা ওনার এলাকার ছেলে। বাইজিদ ভাই শোনেন, একটা কথা আপনাকে আমি বলি, শোনেন, সেটা হচ্ছে যে আপনি রিপোর্ট করেছেন এবং আপনি শেষে দিয়ে যেটা বলেছেন, মূল উদ্দেশ্য যদি এটা থাকে যে সাধারণ নেতা কর্মীদেরকে এইটা জানানো, দেখেন আপনাদের নেতারা কত সুখে থাকে, শান্তিতে থাকে, আর আপনারা অনেক খারাপ থাকেন, তাহলে আপনার এই ধারণাটা আমার। আব্দুর রহমান ভাইয়ের ওখানে কি কোনো লেখা আছে যে আব্দুর রহমান ভাইয়ের ওখানে যে কোনো বর্ণনা দেওয়া আছে যে উনিও বিলাসী জীবন যাপন করতেছে? না, কিন্তু আপনার তো মূল হেডিং এর জায়গাটা ছিল ওইটা, তার মানে ওইটার আন্ডারে যারা আসবে আপনি তাদেরকে মিন করতেছেন। ফোকাস ম্যাক্সিমাম জায়গায় ফোকাস তো করাই হয়েছে। না বাইজিদ ভাই, আপনি বলেছেন কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন। তো যদি আব্দুর রহমান ভাই বিলাসী জীবন না করে থাকে তাহলে ওনার নামটা কি দিলেন কেন? আমি তো আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য না ভাই, যে ওনার নাম বাধ্যবাধকতার জায়গাটা না বাইজিদ ভাই। আপনি একজন সাংবাদিক, আপনাকে একজন সাংবাদিক হিসেবে আপনি বাংলাদেশের ওয়ান অফ দ্য সোল, মানে আপনারা খবর উঠা নিয়ে আসেন। এখন আপনি যদি একজন সাধারণ পাঠককে বলেন যে নিজুম ভাই আপনার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য না, তাহলে পাঠকের কাছে জবাবদিহি করতে বাধ্য না হলে আপনি কার কাছে বাধ্য? মতি ভাইয়ের কাছে? আপনাকে আমি ভাই হিসেবেই বলতেছি, ইটস নট লাইক আই এম ইউর এনিমি। আমি শিওর আপনি আমাকে চেনেন, জানেন, হয়তো আমার কর্মকাণ্ড নিয়ে আপনি জানেন। আমার দুঃখের জায়গাটা হচ্ছে আপনার সাথে তো আন্দোলনের সময় আমার কথা হয়েছে একাধিকবার, মনে আছে? আমার মনে থাকবে না কেন? আমার স্মরণ শক্তি কি খারাপ? তাই না? কিন্তু আমার দুঃখের জায়গাটা কি জানেন? দুঃখের জায়গাটা হচ্ছে যে একটা রিপোর্ট হচ্ছে, সেই রিপোর্টের মধ্যে যেমন ধরেন লেটসে আপনি একটা বাসার ঠিকানা তুলে দিচ্ছেন 11C 11 তলা, হ্যাঁ আচ্ছা ধরা যাক এই বাসাতে থাকেন, ধরা যাক আপনি যার নাম বলছেন তিনি থাকেন, ধরা যাক। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই বাসাতে ধরেন একটা বাচ্চা কেউ যদি থেকে থাকে, তাহলে তার নিরাপত্তাটা কি লঙ্ঘিত হলো না ভাই? আপনি তো বলেন এথিক্সের কথা। ওইটা কলকাতার সবচেয়ে অভিজাত, সবচেয়ে সিকিউর জায়গায় যে থাকে তার আবার নিরাপত্তা কি সমস্যা থাকবে? ওইখানকার বাসাতে আমি গেছি, নিরাপত্তা কি না কি সেটা আমি জানি খুব ভালোভাবেই, কিন্তু কথা হচ্ছে যে কারো বাসার ঠিকানাটা, তার ফ্ল্যাট নম্বর দেওয়াটা কি এথিক্সের মধ্যে পড়ে কি পড়ে না, আমি আপনার কাছে জানতে চাই। না বুঝতে পারছি, আপনার আমি শ্রদ্ধা করি আপনার যে কোয়ারিসের জায়গা থেকে এটা আপনি বলতেছেন। তো আমি ব্যক্তিগতভাবে নানক ভাই, তারপরে আমার স্কুলেরই বড় ভাই আমাদের এনামুল হক শামীম ভাই, আমি অনেকের সাথে আমি অনেক না, আমি 95% থেকে 96% নেতা এমপিদের সাথে মিট করছি, আমি তাদের জীবনের অবস্থাটা দেখে আসছি। সো আমি আওয়ামী লীগ সমর্থন করি, আমি শেখ হাসিনার অনুসারী, আমি বঙ্গবন্ধুর অনুসারী, এখানে এই জিনিসটা আপনি আইনেন না। ব্যক্তিগতভাবে আমি দেখছি নেতা থেকে শুরু করে কর্মী তারা ঠিক কিভাবে অবর্ণনীয় সেখানে ভাবে আছে, এবং মানে আপনাকে এগুলো আমি বলতে চাই না, এই কারণে বলতে চাই না কারণ আপনি তো একটা সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন। তো আমি শুধু একটা কথা বলি যে আপনাকে যারা ইনফরমেশন দিছে তারাও আপনাকে মিসলিড করছে, আপনি নিজেও, কারণ আপনি তো নিজে ইন্ডিয়াতে যান নাই, আমি বুঝতে পারতেছি আপনি নিশ্চয়ই এমন কারো কাছ থেকে শুনছেন, আপনার কাছে মনে হচ্ছে যে না ওনাকে বিশ্বাস করা যায় বা লেখা যায়। কাদের ভাই যখন আমার সাথে কথা বলছে, বেচারার লোকটার হাত রীতিমতো, মানে উনার নিজে কিরকম অসুস্থ একজন মানুষ অবস্থায় আছেন, আমার কাছে খারাপ লাগছে। নানক ভাই, আমি লোকটাকে দেখে আমার দেখে খারাপ লাগছে মানুষগুলোকে দেখে। আমি আপনার থেকে এক চিমটি হইলেও এদের ব্যাপারে জানি, কারণ এরা প্রত্যেকেই আমার দলের মানুষ, আমি জানি। সো আপনি যা বলতেছেন প্রত্যেকটা আপনি শোনা কথা করে রিপোর্ট করছেন। আপনি তো মানে আপনার চেয়ে বেশি দিনের ধরে রাজনীতি করে, আপনার চেয়ে বয়সে বড় এমন লোকজন যারা ওখানে থাকে, তাদের কথাটাও মাথায় রাখেন। না আমি মাথায় রাখছি, কিন্তু নিশ্চয়ই আওয়ামী লীগের কোন নেতা এসে আপনার চেয়ে বেশি দিন ধরে রাজনীতি করে, আপনার চেয়ে বেশি দলের পোর্টফোলিও মেইনটেইন করা এবং সাফারাত এবং তাদের কথাটাও মাথায় রাখেন, তারাও কিন্তু ফেলনা না। না সেটা ঠিক আছে, আমি তো তাদের কথা জানি না, আমি তাদেরকে ফেলনা মনে করবো কেন? আমি যেটা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে এই রিপোর্টটা লিখলেন আপনার কাছে কোনো কংক্রিট এভিডেন্স আছে কিনা?
নাই? আপনি একজন অনেক এভিডেন্স আছে ভাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি তো সব এভিডেন্সের কথা বলতে পারছি না, আরো অনেক র এভিডেন্স ছিল, কিন্তু সেই জায়গায় সেগুলো ইভেন আমি দেখে নিজাম হাজারি যে বাংলাদেশের গডফাদার সেই শব্দটা পর্যন্ত আমি দেইনি, কারণ আমরা এইগুলো দেই না। প্রথম আপনি এখন যদি কাউরে গডফাদার বলেন, সে কি গডফাদার হয়ে যায়? আপনি বলেন নিজাম হাজারের গডফাদার। আচ্ছা ঠিক আছে বাইজিদ ভাই, মতি ভাইয়ের ছেলে শাসা কত টাকার মালিক? আপনার সঙ্গে তো আমার এই বিষয়ে আমার কোনো কথা বলার অধিকার নেই। বিলাসী জীবনযাপন নিয়ে কিছু লিখবেন না? আপনার সাথে তো আমার এই বিষয়তে আমি কোনো কথা বলবো না। লতিফুর রহমান এত টাকার মালিক কথা বলতে চাইছেন, সেটা মানে লতিফুর রহমান এত টাকার মালিক কেমনে হইছে ভাই? এটা নিয়ে লিখবেন না? আপনি টু দা পয়েন্ট কথা বলেন। আপনি এখন বেলায় চলে যাচ্ছেন ভাই। আপনি তো এই কথাটা বলতে গিয়ে আপনি বললেন যে আপনি উনাকে গডফাদার ডাকেন নাই। আপনি উনাকে গডফাদার যদি ডাকতেন, নিজাম হাজারি কি আসে যায়? না, আপনি কি ওনাদের পক্ষে হয়ে ফোন করছেন? আমি একজন পাঠক, বিষয়টা বুঝতে হবে। বাজিদ ভাই, আমি আপনার একজন পাঠক তো এত অ্যাগ্রেসিভ হয় না ভাই। কেন ভাই? পাঠক যদি কোনো একটা লেখা পড়ে যদি মনে হয় সে মিসলেড হইছে, সে অ্যাগ্রেসিভ হবে না? আমি তো আপনাকে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিলাম, ঠিক আছে? আপনি আমাকে তো এই উত্তর দিতে পারলেন না যে আপনি যে রহমান ভাই কিনে এটা লিখলেন, কেন লিখলেন? রহমান ভাই, আপনি যে লিখলেন বিলাসী জীবন, রহমান ভাইয়ের জীবনটা কি বিলাসী? তারপরে নানক ভাইয়ের জীবন কি বিলাসী? নানক ভাইয়ের জীবন কি বিলাসী? কাদের ভাইয়ের জীবন বিলাসী? সাদ্দাম কি করছে? না, সাদ্দাম কি করছে? সাদ্দাম কি করছে যেটা কারণে মনে হয় যে সে এখানে সম্রাটের মতো জীবনযাপন করে? ভাই শোনেন, একটা কথা আপনাকে বলি আমি। আপনি এখানে লিখছেন যে তাদের সন্তানরা স্কুলে যায়, এইটাও অপরাধ? স্কুলে যাওয়া অপরাধ? ভাই আপনার কথা শেষ হয়েছে ভাই? ভাই আমার তো কথা শেষ হয়েছে, আমি তো আপনার কথা শুনতে চাই। না, আমার কথা অন্য সময় ফোন দিন, আমি একটু বাইরে আছি ভাই। আচ্ছা ঠিক আছে, সাথে আমি একটু পরে কথা বলি। তার মানে আপনি কোনো ধরনের প্রমাণ ছাড়া কাজটা করছেন, এই তো? না, আপনার মতো ফালতু কথার উত্তর আমি এখানে আমার কথা ফালতু? পরে আমার সঙ্গে ফ্রি হয়ে আপনাকে আমি ধরে বসছি, এই কারণে ফালতু? আরে আপনি তো একটা বায়াসড ভাবে কথা বলতেছেন ভাই। আপনি পরে আমাকে ফোন দিন। আপনি নতুন ইউনিভার্সিটি সাপোর্টার হইছেন তো ভাই? নতুন ইউনিভার্সিটি সাপোর্টার হইছেন তো? দালাল তো আমরা কম দেখি না, এই সমস্ত যুগে যুগে। আপনারা সেই ফোন কনভারসেশন শুনেছেন, সেই ফোন কনভারসেশনে কি বলেছি তাও শুনেছেন, সবই শুনেছেন। তার মানে পুরো জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে কমপ্লিটলি একটা শোনা কথার উপরে ভিত্তি করে আপনার একটা রিপোর্ট বানিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, একটা কথা আমি আপনাদেরকে বলি, দেখেন পারসেপশন। সেদিন দেখলাম যে ব্যারিস্টার রুমিন ফারহান একটা কথা বলছেন, কথাটা প্রথম দিকে আমি প্রতিবাদ করলেও আমার কাছে মনে হয় কথাটা এখন আমাকে একটু মানতে হবে। সেটা হচ্ছে পারসেপশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিশেষ করে পলিটিশিয়ানদের জন্য। এইটা আমি এখন মানা শুরু করেছি অল্প অল্প করে, কারণ দেখলাম আপনি মনে করছেন যে ওই লোকটা একটা চোর, আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি মনে করছেন কোনো একটা ঘটনার কারণে বা কিছুর কারণে, বা আপনার এমনিই মনে হলো। এইটা কিন্তু প্রতিষ্ঠা পেয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে, যেটা ভয়ঙ্কর একটা ব্যাপার। দেখেন, আওয়ামী লীগের যিনি প্রেসিডিয়াম সদস্য এবং লাস্ট আপনার যে উনি মন্ত্রী, আপনার মৎস্য পশু সম্পদ মন্ত্রী তিনি ছিলেন, আমাদের সবার শ্রদ্ধেয় আপনার আব্দুর রহমান ভাই, একটা প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক তার যাত্রা। এই মানুষটাকে আমি হসপিটালে নিয়ে গেছি। উনার মেয়ে ছিলেন, আমি এবং আমার ছেলে এবং উনার মেয়ে, আমরা তিনজন মিলে তাকে সেন্ট্রাল লন্ডনে একটা হসপিটালে নিয়ে গেছি। উনার হার্টের আর্টারিটা ন্যারো হয়ে আসছে, শরীরটা খুব খারাপ। বিশ্বাস করেন, আমি তার বাসার সামনে গেছি, ভাই আমাকে বলছেন, নিঝুম তোমাকে আমি কি নিব, এক রুমের মধ্যে থাকি, দুটো মেয়ে, মানে একটা রুমের মধ্যে তার 2 মেয়ে আর বাবা 3 জন থাকেন। এইটা হচ্ছে বিলাসী জীবনযাপন এই বাইজিদদের কথাতে। তাও কি লিখেছে, নিউবরি পার্ক নাকি তার বাসা, মানে কিছুই জানে না, কোনো ধারণাই নাই সেই মানুষের ব্যাপারে বলছে। নানক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমাদের কামাল ভাইয়ের সাথে দেখা হয়েছে, সাদ্দাম, ইনান, আমাদের এখানে যাদের যাদের নাম এসেছে, এখানে নফল ভাইয়ের নামও এসেছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করেছি, তাদের বাসাতে গেছি। নফল ভাইয়ের ওয়াইফ হচ্ছে একজন ব্রিটিশ আইনজীবী। নফল ভাই যদি ধরেন কোনো টাকাও খরচ না করে, তাহলেও তার ওয়াইফ মোর দেন ইনাফ কেপেবল টু ক্যারি অন। নফল ভাই কলকাতায় থাকে, নফল ভাইয়ের ওয়াইফকে নিয়ে এসেছে, এইটা নাকি একটা রিপোর্ট। এখানে বিলাসী জীবনযাপনের কি হলো? এখন দেখেন, আমি যখন এই রিপোর্টারকে চেপে ধরলাম যে আব্দুর রহমান ভাইয়ের মেয়েরা তারা তো চাকুরি করে, বলে আমি আব্দুর রহমান ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলেছি? তো তুই বেটা খারাপ কিছু বলস নাই, তুই ওনার নাম লিখেছিস কেন ওইখানে? তুই একটা হেডিং দিয়েছিস, কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন।
তো তুই সেটার আন্ডারে একজনের নাম লিখলি, তাহলে কি বললো? মানে উনিও খারাপ লোক, উনিও বিলাসী জীবন। আপনার ফেনীর নিজাম হাজারিকে সে বললো যে আমি তো ওনাকে গডফাদার বলি নাই। মানে গডফাদার কাউকে বললেই সে গডফাদার হয়ে যায়, উনার মনে যা চাবে, মানে প্রথম আলো যাকে গডফাদার বলবে সেই গডফাদার হয়ে যাবে। ওর গুরু করেছে একই কাজ, যে ডিজিএফআই থেকে বা গোয়েন্দা সংস্থা থেকে আপনার রিপোর্ট এনে উল্টাপাল্টা জিনিস ছাপানো, সেও মনে করেছে আমিও দেই। মতি যেরকম, মতির শিষ্যও তেমন। এই যে এখানে যতগুলো মানুষের কথা বলেছে, যেমন হাসান মাহমুদের কথা বলেছে, আমাদের ছোট মনির ভাইয়ের কথা বলেছে, তারপরে ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছে, এরকম অনেকের নাম এখানে এসেছে আমি দেখলাম। হাসান মাহমুদ সাহেব এখানে ঈদ করতে এসেছেন, অর্থাৎ ইংল্যান্ডে ঈদ করতে এসেছেন, তার বাচ্চারা পড়াশোনা করে, এটাও একটা অপরাধের মধ্যে পড়ে। অর্থাৎ এই রিপোর্টারের মতো একটা অশিক্ষিত কুশিক্ষিত মতির দালাল হয়ে থাকলেই যেন খুব ভালো হতো তাদের জীবনে। তিনি কফি খেতে গিয়েছেন, তাদেরকে কফি খেতে দেখা গিয়েছে। কি রিপোর্ট রে, কত বড় অনুসন্ধানী আমার গোয়েন্দা রে, কফি খেতে গিয়েছেন, বিরাট বড় কফির মগের ছবি দিয়ে দিয়েছে। আচ্ছা, তো হাসান মাহমুদ সাহেবের ব্যাপারে একটা কথা বলি। তাদের দুটো রুমের মধ্যে, এখানে বাচ্চারা আছে 3 জন, প্রায় 5 জন মানুষ থাকে, 1.5টা রুম বলা যেতে পারে। তিনি শোন হচ্ছে ওই যে এয়ার বিছানা আছে একটা, যে আপনার ওই বাতাস দিয়ে বিছানা বানিয়ে ওই আইলের মধ্যে শোন 5টা মানুষ এই 1.5টা রুমের মধ্যে। এই হচ্ছে তাদের বিলাসী জীবন। কিভাবে বলছি সে কথা? কারণ আমি নিঝুম মজুমদার দেখে তারপরে বলছি, দেখেছি এরপরে বলছি। আনোয়ারুজ্জামান চৌধুরীর কথা বলা হচ্ছে, সিলেটের মেয়র, তাকে কথা বলা হচ্ছে। এই ফকিন্নি সাংবাদিকটা কি জানে যে আনোয়ারুজ্জামান চৌধুরীর দুটো ছেলে মাশাআল্লাহ ইংল্যান্ডে ইনভেস্টমেন্ট ব্যাংকার। এই ফকিন্নি ইনভেস্টমেন্ট ব্যাংকার কাকে বলে জানি কিনা আমি জানি না, ইনভেস্টমেন্ট ব্যাংকারের কত টাকা বেতন সেটা জানি কিনা আমি জানি না। চাকরি করে, বাবাকে কাজ করতে হয় না, বাবার বিপদের সময় বাবাকে করতে হয় না। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে আনোয়ারুজ্জামান চৌধুরীর নামটা এখানে এলো কেন? এইভাবে ইচ্ছা মতো উনি কফি খাচ্ছেন, উনি ঈদের নামাজ পড়তে গেছেন, এটা নাকি বিলাসী জীবন। বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন, ওইটা নাকি বিলাসী জীবন। জুনিয়র যারা আছে একদম নেতাকর্মী, তাদেরকেও বাদ দেয়নি। সাদ্দাম এবং ইরান শুনেছেন তো, সাদ্দাম কেমন জীবনযাপন করে, সাদ্দাম কি করে। আচ্ছা, সাদ্দাম কি জীবনযাপন করে, কেমন জীবনযাপন করে একটু দেখান তো ভাই, কি জীবনযাপন করে? আমি তো সাদ্দামকে দেখেছি, আমি ইরানকেও দেখেছি, আমি যত এমপি মন্ত্রী আছে এখানে নাম এসেছে এই রিপোর্টের মধ্যে, তারা 95 থেকে 97% মানুষ, আমি যদি ওইভাবে পার্সেন্টেজ হিসাব করি, গেছি। এক রুমে থাকে 4-5 জন করে, 3টা একটা ফ্ল্যাট, সেখানে 4টা ফ্যামিলি থাকে। আমি নাম উল্লেখ করলাম না, এখানে এসেছে, এখানে লিটন ভাইয়ের কথা বলেছে। হ্যাঁ, লিটন ভাই, নিক্সন ভাই কিভাবে থাকে ওদের কোনো ধারণা আছে? ওরা নেতা কর্মীদের সাথে কনস্ট্যান্ট যোগাযোগ করছে। একটা ফ্ল্যাটের ভিতরে 2-3টা রুম, 3-4টা ফ্যামিলি থাকছে। আমি নিজে গেছি, আমি নিজে একটা পর্যায়ে গিয়ে তো আমারই অস্বস্তি লাগা শুরু করলো যে এই কি অবস্থা, এইভাবে থাকে, এত কষ্ট করে থাকছেন তারা। এবং এরকম একটা অবস্থাতে থাকার পর তারা বলছে বিলাসী জীবনযাপন। তাহলে মুক্তিযুদ্ধের সময় যখন তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম, তারপরে কামারুজ্জামান, মনসুর আলী, এই বেঁচে থাকলে এই রাজাকারগুলো, এই রিপোর্টারদের মতো রাজাকার টোকাইগুলো, তারা রিপোর্ট করতো যে মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমদের বিলাসী জীবন। খালি স্বাধীন হয়ে গিয়েছি দেখে লিখতে পারেনি, নাহলে এর বাপে, নাহলে এই ছেলেও যদি বেঁচে থাকতো এটাই লিখতো, এই রাজাকারের বাচ্চাগুলো এটাই লিখতো। ওদের সন্তানরাই স্কুলে যায়, এটাও নাকি বিলাসী জীবনের অংশ। তাহলে তোর মতো অশিক্ষিত থাকবে? হ্যাঁ, অশিক্ষিত থাকবে, বাচ্চারা স্কুলে যাবে না, বাচ্চারা স্কুলে যেতে পারবে না, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারবে না। একটা লোকের বাসার ঠিকানা দিয়ে দিয়েছে, ওই বাসাতে কিন্তু কেউ থাকে না, ঠিকানা দিয়ে দিয়েছে। এখন ওই বাসাতে যদি কোনো একটা ছোট বাচ্চা থেকে থাকে বা অন্য কোনো মানুষ থেকে থাকে, তাদের নিরাপত্তাটা কে দিবে? বাসার ঠিকানা দিচ্ছে। কোন লেভেলের স্টুপিড! আবার বলে আমি সাংবাদিক ভাইয়া, আমি সাংবাদিক, আমি লিখেছি, আপনার কাছে জবাবদিহি। তো আমার কাছে জবাবদিহি করতে হবে না, কার কাছে জবাবদিহি করতে হবে রে? আমি তো পাঠক, তুই আমাকে মিথ্যা তথ্য দিচ্ছিস। আমি তোর রিপোর্টটা পড়েছি, আমি একজন পাঠক, আমি আওয়ামী লীগের একজন সমর্থক, আমি এই রিপোর্টটা পড়েছি। এই মানুষগুলোর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের বাড়িতে গেছি। আমি তো এই রিপোর্টের সাথে কোনো কিছুর মিল পাচ্ছি না। আমি জানি ওনারা কিভাবে চলছে, আমার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে।
আজম ভাই অসুস্থ মানুষ, মির্জা আজম ভাই, আর ওইখানে যারা যারা ছিলেন, আমাদের শামীম ভাই, মানে আমি যাদেরকে দেখেছি কি ভীষণ একটা দুঃস্বপ্নের মধ্যে তারা বেঁচে আছেন। এই মানুষগুলোকে নিয়ে কেন করছে জানেন? কেন করছে? অনলি রিজন যে নেতা কর্মীরা যাতে এদেরকে ঘৃণা করে। হ্যাঁ, ইনারা এত ভালোভাবে থাকে, আমি এত খারাপভাবে থাকি, নেতারা যাতে ডিটাচ হয়। এই যে বিরাজনৈতিকরণ, মানে নেতা কর্মীদেরকে নেতাদের উপরে ঘৃণা তৈরি করা। তোমার মতো এই 2 টাকার টোকায়ের বাচ্চার সাংবাদিক শুনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা আমাদের নেতাদেরকে ছেড়ে যাবে না। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমরা বুঝবো আমাদের নেতাদেরকে কেমনে ট্রিট করতে হবে, এটা আমাদের ব্যাপার। তোমার মতো প্রথম আলোর 2 টাকার সাংবাদিক এই চিড় ধরাবা, এই সমস্যা তৈরি করবা, এবং তুমি এইটা বলার চেষ্টা করবা যে নেতাদেরকে যাতে ঘৃণা করে এবং মিথ্যা খবর দিবা, এইটা হবে না। আপনারা নিশ্চয়ই আমার ওই ফোন কনভারসেশন শুনেছেন, আমার কথা শুনেছেন, আপনারাই বুঝবেন করণীয় কি, এবং এইটাও বুঝতে পারবেন শুনছি তাই লেখা দিছি। মতি ভাইয়ের শিষ্য, যেমন পালের গোদা তেমন তার শিষ্য।